সপ্তাহ ঘুরে আবারও স্বাগত জানাচ্ছি এটিএন বাংলায়। আমন্ত্রণ জানাচ্ছি খেলাধুলা বিষয়ক আমাদের নিয়মিত আয়োজন এটিএন স্পোর্টস হাইলাইটসে। আপনাদের সাথে আছি আমি এস এম আব্দুল শাকুর। চলুন আজকের পর্ব উপভোগ করি। রাজধানীর মিরপুর মাজার রোড সংলগ্ন ঐতিহাসিক গাবতলী খেলার মাঠের অবৈধ দখল উচ্ছেদ করে পুনরায় তা খেলার উপযোগী করার ঘোষণা দিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। ১০৭ বছরের পুরনো এই ঐতিহ্যবাহী মাঠটি পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন। আজ থেকে ১০৭ বছর আগে মরহুম মুন্সি লাল মিয়া মিরপুর সিদ্ধান্ত হাই স্কুলের নামে ১.৭ একর আয়তনের এই মাঠটি ওয়াকফ করে দেন। ঢাকা ১৪ আসনের ১০ নম্বর ওয়ার্ডের একমাত্র খেলার মাঠও এটি, কিন্তু স্থানীয় প্রভাবশালীদের দখল বাণিজ্যে মাঠের অস্তিত্ব বিলীন প্রায়। মাঠ পরিদর্শন শেষে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য প্রতিটি মাঠকে খেলার উপযোগী করে গড়ে তোলা হবে। একটি বৃহৎ অংশ এখনো দখল অবস্থায় রয়েছে, সেই দখলমুক্ত করার জন্য সরকারের পক্ষ থেকে আদালতের রায়কে মেনে ইনশাল্লাহ আমরা সামনের দিকে এগিয়ে যাব। এবং পাশাপাশি যেহেতু একটি অংশ খেলার মাঠ রয়েছে, সেখানে আমি বিশ্বাস করি যে এটি খেলার মাঠ হিসেবেই থাকবে। এখানে কোনোভাবেই কোনো অবৈধ স্থাপনা তৈরি করতে দেওয়া হবে না। এবং আমরা এলাকাবাসীর পক্ষে এবং আমাদের সিদ্ধান্ত স্কুলের পক্ষ থেকে আমরা আশা করি যে এই এলাকার শুধু স্কুলের বাচ্চারা নয়, এই এলাকার যারা ছোট ছোট বাচ্চারা রয়েছে তারাও এখানে খেলাধুলা করবে এবং এটি খেলার মাঠ হিসেবেই ব্যবহৃত হবে ইনশাল্লাহ। এ সময় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, সিটি কর্পোরেশনের আওতায় যত অবৈধ স্থাপনা আছে সব উচ্ছেদ করা হবে। তারা অবৈধভাবে স্থাপনা তৈরি করে তাদের ব্যবসা প্রতিষ্ঠান করেছে, আমরা সরজমিনে দেখেছি। এবং কোর্টের একটা মনে হয় একটা কি রায়ের মতো আছে, কোর্ট তো জনগণের জন্য, আইন আদালতের প্রক্রিয়ার মধ্য দিয়েই অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ করা হবে। এবং এলাকার প্রতিটি মানুষকে এবং আমাদের সন্তানদেরকে বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন সভা সমাবেশ থাকে, সেখানে আমরা মাঠ খুঁজে পাই না, তাই না? মাঠ যদি আমাদের ছেলেদের খেলার উপযোগী থাকে, সেখানে সভা সমাবেশ, তারপর এলাকার সামাজিক উন্নয়ন কর্মকাণ্ডে সেখানে ব্যবহার করা যায়। ততএব আমরা সেই কাজগুলো করব। মিরপুর সিদ্ধান্ত হাই স্কুলের শিক্ষক এবং স্থানীয় বাসিন্দারা জানান, বিগত সরকারের আমলে রাজনৈতিক মদদে রাতের আধারে মাঠ দখল করে অবৈধ ভবন ও দোকানপাট নির্মাণ করে ব্যবসা পরিচালনা করে যাচ্ছেন প্রভাবশালীরা। উত্তরের ডিএনসিসির প্রশাসক সকলেই পরিদর্শন করে আমাদেরকে আশ্বস্ত করে গেছেন, বিগত দিনে আমাদের এই মাঠটি বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মাধ্যমে দখলকৃত এবং দখল হচ্ছে। এই বিষয়টি আমরা এবং এলাকাবাসী স্কুলের পক্ষ থেকে সকলের পক্ষ থেকে মন্ত্রী মহোদয়কে জানানোর পর উনি বলেছেন এবং আমাদেরকে আশ্বস্ত করেছেন যে আমি যাব এবং এই খেলার মাঠটি বাচ্চাদের জন্য, এলাকাবাসীর জন্য উন্মুক্ত করে দেব ইনশাল্লাহ। আজকের এই পরিদর্শন শেষে আমরা যা বুঝলাম, বিগত দিনে যা হয় নাই, ইনশাল্লাহ আজকে আমাদের মাননীয় মন্ত্রী মহোদয়ের আগমন উপলক্ষে আমরা অবশ্যই বিশ্বাস করি এই মাঠটি অবমুক্ত হবে এবং দখলমুক্ত হবে। আইনের জটিলতা তো একটা সামান্য জিনিস, যে আমাদের একটা সাজানো নাটক যেটা হয়, আমি বলি আপনাকে, আমাদের এই মাঠের দাগ নাম্বারটা হচ্ছে ৩৭১। ওদের অপরপক্ষে কিছু জমি জমা আছে, ওরা কি করছে, একটা নিজেরা মামা ভাগনা সেজে নিজেরা অন্য দাগেরটা এখানে ঢুকাই দিছে, দিয়া মামলাটা এই ৩৭১ নম্বর নিয়ে গেছে গা। এইটা একটা চিটিং, ফ্রড। এইটাই আমরা আইনগতভাবে নড়বো। সিদ্ধান্ত স্কুল যখন এটা আইনগত নাম, আমাদের লয়েরা যখন এটা হবে, তখন এক নিমিষে খালাস হয়ে যাবে। এটা এই অত্র এলাকায় অদ্য পর্যন্ত কেউ বলতে পারে মাঠ নিয়ে কেউ দ্বিমত পোষণ করছে। মাঠ নিয়ে সবার পজিটিভ চিন্তা ভাবনা, মাঠ থাকবে উন্মুক্ত, সবার জন্য খেলার জন্য মাঠ উন্মুক্ত থাকবে। ওনারা এটাকে বিভিন্ন খাতে প্রবাহিত করার জন্য যে চাঁদাবাজরা দখল করতে আসতেছে, মব সৃষ্টি করতে চাচ্ছে, আমরা তো আইনগতভাবে যাচ্ছি, আপনাদের মাধ্যমে আমরা চাই আমাদের এই মাঠটা পুনরুদ্ধার হোক। এবং এই মাঠ দৈর্ঘ্য হলো আপনার ৩৫০ ফিট, প্রশস্ত হলো ২৫০ ফিট, একদম দলিল মূলে। ওনার যে ওয়ারিশরা আছে এখন বর্তমানে যারা আছে, আমি ওনাদের কাছে অনুরোধ করব যে দেখেন, উনি আপনাদের যে বড় মন নিয়ে এইগুলো মানুষের জন্য জনকল্যাণে এগুলো দান করে গেছেন, আপনারা ওনার মতন ওনারই ওয়ারিশ হয়ে আপনাদের কাছে অনুরোধ, আপনারা আপনাদের মনটাকে উদার করে এই মাঠ নিয়ে আর সিনেমিনি খেলেন না। এটা খেলার মাঠ, হ্যাঁ, এটাকে উন্মুক্ত করে দেন। আপনারাও তার মতন মুন্সি লাল মিয়ার মতন উদারমন হয়ে আপনারাও ভবিষ্যতের জেনারেশনের কাছে আপনারাও সেই বড় মনের পরিচয় যেন আপনার কাছে থাকে লাল মিয়া মুন্সির মতো, আপনারা সেই জায়গায় এসে দাঁড়ান। এদিকে ক্রীড়া ভাতা ও ক্রীড়া কার্ড কার্যক্রমের আওতায় ফুটবল, হকি থেকে শুরু করে বিভিন্ন ফেডারেশনের আরও ১৭১ জন ক্রীড়াবিদকে সম্মাননা দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ।
জাতীয় সেপাক টাকরা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে এমএনআর গ্রুপ তৃতীয় পুরুষ ও দ্বিতীয় মহিলা ক্লাব সেপাক টাকরা চ্যাম্পিয়নশিপ। এবারের চ্যাম্পিয়নশিপে 16টি পুরুষ ও 8টি নারী দল অংশ নিয়েছে। এই খেলাকে এগিয়ে নিতে আর্থিক সমস্যাকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন সেপাক টাকরা অ্যাসোসিয়েশনের সভাপতি মাহবুবুর রহমান। রাজধানীর পল্টন ময়দান সংলগ্ন জাতীয় সেপাক টাকরা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে এমএনআর গ্রুপ তৃতীয় পুরুষ ও দ্বিতীয় মহিলা ক্লাব সেপাক টাকরা চ্যাম্পিয়নশিপ। 3 দিনব্যাপী এই টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক আমিনুল এহসান। উদ্বোধনী বক্তব্যে তিনি এই আকর্ষণীয় খেলার প্রসারে সরকারি সহযোগিতার আশ্বাস দেন। এবারের চ্যাম্পিয়নশিপে 16টি পুরুষ ও 8টি নারী ক্লাব দল অংশগ্রহণ করেছে। এই খেলাকে এগিয়ে নিতে আর্থিক সমস্যাকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন সেপাক টাকরা অ্যাসোসিয়েশনের সভাপতি মাহবুবুর রহমান। আমরা মাঠ পর্যায়ে কাজ করতেছি। আমাদের কাজগুলি সাধারণত ডিস্ট্রিক্ট লেভেলে 32টা ডিস্ট্রিক্ট টিম নিয়ে মাঠে খেলার আয়োজন করছিলাম। কোর্স ছড়িয়ে দেওয়ার জন্য, খেলোয়াড়দের উৎসাহ বাড়ানোর জন্য বেশি বেশি আপনার প্রতিযোগিতা, টুর্নামেন্ট বা চ্যাম্পিয়নশিপ আয়োজন করা জরুরি। একসময় আমি সেপাক টাকরা আয়োজন করতে হিমশিম খাইতাম, পারতামই না। তারপরে যখন এই কোম্পানিগুলিকে পাশে এসে দাঁড়ালো, তাদের যে সহযোগিতা সেটা আমার জন্য অনেক বড় সহযোগিতা। আমি বলবো এই কারণে যে একেবারে কিছু নাই, তার ভিতরে কিছু পাওয়া। আর্থিক সমস্যা বড় চ্যালেঞ্জ হয়ে উঠলেও সেপাক টাকরার পাশে থাকার কথা জানিয়েছে স্পন্সর প্রতিষ্ঠান এমএনআর গ্রুপের সিএফও নেসার উদ্দিন। আগস্টে থাইল্যান্ডে অনুষ্ঠিত হবে সেপাক টাকরার ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ। সেই টুর্নামেন্টের জন্য এখন থেকেই খেলোয়াড় বাছাই করতে হবে বলছেন সেপাক টাকরা অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ফারুক ঢালি। 23 এপ্রিল ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে পর্দা নামবে এই আয়োজনের, যেখানে মাঠের লড়াই ছাপিয়ে জয় হবে তারুণ্যের গতি। পূর্বাচল স্টেডিয়ামের নকশায় পরিবর্তন আনতে চাইছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। আগের নকশায় নৌকার আদলে স্টেডিয়াম নির্মাণের কথা ছিল। বিসিবি সভাপতি তামিম ইকবাল জানিয়েছেন, পুরো নকশা নয়, আংশিক পরিবর্তন আনা হবে। পূর্বাচলে মাঠ পরিদর্শনে যান বিসিবি সভাপতি তামিম ইকবাল ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। 1100 কোটি টাকা ব্যয়ে রাজধানীর পূর্বাঞ্চলে 38 একর জমির উপর 2017 সালে একটি আন্তর্জাতিক স্টেডিয়াম তৈরি করার পরিকল্পনা হাতে নেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। 2024 সালে জুলাই আন্দোলনে হাসিনা সরকারের পতনের পর স্টেডিয়ামটির নতুন নাম রাখা হয় ন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ড। পরিদর্শন শেষে বিসিবির সভাপতি তামিম ইকবাল জানান, যেখানে প্রয়োজন সেখানেই পরিবর্তন আনা হবে। কিছু কিছু ডিজাইন চেঞ্জ করা এটা নেসেসারি, প্লাস এটা অনেক বড় একটা প্রপার্টি। এখানে আমাদের চেষ্টা থাকবে যে হ্যাঁ, এটা ক্রিকেটের জন্য ঠিক, বাট ক্রিকেটের সাথে সাথে যেটা মাননীয় মন্ত্রী বললেন যে কিছু কিছু স্পোর্টসকে আমরা যদি অ্যাটাচ করে নিতে পারি তাহলে এটা আমাদের স্পোর্টসের জন্য ভালো হবে। আগামীতে এশিয়া কাপ এবং বিশ্বকাপের যৌথ আয়োজক হওয়ার কথা বাংলাদেশের, তাই দ্রুততম সময়ে স্টেডিয়াম নির্মাণ শেষ করতে চায় সরকার। ক্রিকেট বোর্ড নিজেরাই তারা এই কার্যক্রমটি শুরু করবে। পাশাপাশি আমাদের সরকারের পক্ষ থেকে আমাদের যা যা করণীয় আছে আমরা একটি পরিকল্পনা মাফিক ভাবে সুন্দরভাবে আমরা এগোতে চাই, কারণ এটি নিয়ে যাতে আর কোনো নাটক তৈরি না হয়। শুরুতে পূর্বাচল স্টেডিয়ামে কেবল ক্রিকেট কেন্দ্রিক সুবিধা তৈরির পরিকল্পনা ছিল। নতুন পরিকল্পনা অনুযায়ী ক্রিকেটের পাশাপাশি আরও কয়েকটি খেলাকে গুরুত্ব দেওয়ার কথা চিন্তা করা হচ্ছে। বাংলাদেশের খেলাধুলাকে সার্বজনীন করা, খেলোয়াড়দের ক্রীড়া কার্ড প্রদান আর ক্রীড়া শিক্ষার ক্ষেত্রে একটা দারুণ আমূল পরিবর্তনের স্বপ্ন দেখছেন বর্তমান ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। সাম্প্রতিক ক্রীড়া কার্ড প্রদান অনুষ্ঠানে তিনি কথা বলেছেন গণমাধ্যমের সঙ্গে। চলুন দেখে আসি কি জানিয়েছেন তিনি। ক্রীড়া সংগঠক, ক্রীড়াবিদ, আমার ক্রীড়া সাংবাদিক বৃন্দ যারা রয়েছে, আমাদের এই পথ চলা আমরা শুরু করেছি। আজকে স্বাধীনতার প্রায় 55 বছর আমরা পার করে ফেলেছি। আমাদের 495টি উপজেলায় ক্রীড়া অফিসার নিয়োগ এবং আমাদের স্কুলগুলোতে যে খেলাধুলাকে আমরা বাধ্যতামূলক করব, সেই স্কুলে আমরা প্রত্যেকটি বিষয় ভিত্তিক ক্রীড়া শিক্ষকও পর্যায়ক্রমে নিয়োগ দেওয়া হবে ইনশাআল্লাহ। এবং এতে অগ্রাধিকার থাকবে আপনাদের, খেলোয়াড়দের অগ্রাধিকার থাকবে। কারণ আমরা জানি, আমি তো নিজে প্লেয়ার ছিলাম, অনেক ন্যাশনাল প্লেয়ার রয়েছে
তারা খেলা ছেড়ে দেওয়ার পরে হতাশার ভিতরে পড়ে যায়। আর কোনো হতাশা না, আমরা এখন সামনের দিকে এগিয়ে যাওয়ার সময়। আমরা পজিটিভলি চিন্তা করব, পজিটিভলি আমরা এগিয়ে যাব ইনশাআল্লাহ। আমরা সে সকল যারা জাতীয় সাবেক ক্রীড়াবিদ রয়েছে, আজকে যেমন বর্তমান ক্রীড়াবিদদেরকে আমরা তাদেরকে বেতন কাঠামোর আওতায় এনে পেশাগত স্বীকৃতি প্রদানের মাধ্যমে আমরা ক্রিয়া ভাতা দিয়েছি, ঠিক সেইভাবে আমি ইতিমধ্যে আমাদের সচিব মহোদয়কে এবং আমাদের সংশ্লিষ্ট যে ক্রীড়া পরিষদের কর্মকর্তা রয়েছেন সবাইকে ইতিমধ্যে নির্দেশনা দিয়েছি যে যে সকল সাবেক ক্রীড়াবিদ তারা এখনো অসহায় অবস্থায় রয়েছে তাদের সকলকে খুঁজে বের করে আমরা সেই মানুষগুলোকেও সম্মান প্রদান করতে চাই। আমরা সেই মানুষগুলোকে আমরা একটি ভাতার আওতায় এনে তাদের পাশে আমাদের এই বর্তমান সরকার তাদের পাশেও সমানভাবে দাঁড়াতে চায়। এবার আমাদের নিয়মিত আয়োজন স্পোর্টস হাইলাইটস। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বহুল প্রতীক্ষিত নির্বাচন আগামী জুনের প্রথম বা দ্বিতীয় সপ্তাহের মধ্যেই অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবাল। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার দ্বিতীয় ওয়ানডে চলাকালীন প্রেস বক্সে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই কথা জানান। গত সপ্তাহে আন্তর্জাতিক ক্রিকেটকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানান পেসার রুবেল হোসেন। তবে মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে তার জন্য এক অনড়ম্বর সংবর্ধনার আয়োজন করেছিল বিসিবি। জাতীয় দলের হয়ে রুবেল শেষ ম্যাচ খেলেছেন 2021 সালের 1 এপ্রিল নিউজিল্যান্ড সফরে। 5 বছরের বেশি সময় জাতীয় দলের বাইরে থাকার পর গত সপ্তাহে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলেছেন তিনি। এশিয়ান ফুটবল কনফেডারেশন এএফসির কাছ থেকে তৃণমূল ফুটবলের স্বীকৃতি স্বরূপ সিলভার গ্রেড অর্জন করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন বা ফুফে। 2021 সালে পাওয়া গ্রাসরুট ডেভেলপমেন্টের চার্টার মেম্বারশিপের পর গত 9 এপ্রিল ব্রঞ্জ স্তর থেকে সিলভার স্তরে এই উত্তরণ ঘটে। এর অংশ হিসেবে আসন্ন ফিফা আন্তর্জাতিক গ্রাসরুট ফুটবল ডে দেশ জুড়ে জাঁকজমকপূর্ণভাবে পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দেশের ক্রীড়াবিদদের আর্থিক অনিশ্চয়তা দূর করার লক্ষ্যে সরকারের নেওয়া উদ্যোগ ক্রীড়া কার্ড আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভুঁইয়া। গত রোববার আনুষ্ঠানিক বিতরণ অনুষ্ঠানে উপস্থিত না থাকতে পারায় পরদিন সকালে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের বাসভবন থেকে এই কার্ড সংগ্রহ করেন বাংলাদেশ অধিনায়ক। চুক্তি ভাঙার দায়ে শ্রীলঙ্কান অলরাউন্ডার দাসুন সানাকাকে 1 মৌসুমের জন্য পাকিস্তান সুপার লিগ পিএসএল এ নিষিদ্ধ করেছে পিসিবি। লাহোর কালান্দার্সের সঙ্গে চুক্তি থাকা সত্ত্বেও তা লঙ্ঘন করে আইপিএল এর ফ্র্যাঞ্চাইজি দল রাজস্থান রয়্যালসে যোগ দেয় তার বিরুদ্ধে এ ব্যবস্থা নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি। দেখতে দেখতে আমরা এখন এটিএন স্পোর্টস হাইলাইটসের একেবারেই শেষ প্রান্তে। অনুষ্ঠান নিয়ে যদি আপনার কোনো প্রশ্ন কিংবা মতামত থাকে তবে স্ক্রিনে দেখানো ইমেল অ্যাড্রেস কিংবা ফোন নম্বরে জানাতে পারেন। নিজে ভালো থাকুন, ভালো রাখুন আপনার চারপাশ, আর ভালোবাসেন আপনার দেশকে। আল্লাহ হাফেজ।